নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কখনো ভেবেছেন একটা হাসির আড়ালে কতটা কান্না লুকিয়ে থাকতে পারে? কখনো ভেবেছেন যে বহু মানুষ আছেন যারা দৈনন্দিন জীবনে অত্যন্ত সাধারণ একটা জীবনযাপন করছেন, অথচ তারা কিন্তু ভেতরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছেন, তাদের জীবনে বেঁচে থাকার অর্থগুলো হারিয়ে গেছে। আর আমরা সবাই কিছু না কিছু কষ্ট বহন করি, কারণ সম্পূর্ণ পারফেক্ট লাইফ হয়তো আমাদের নেই। আজকে 10ই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব সুইসাইড প্রিভেনশন দিবস, এবং আজকে আমরা বেশি করে এই বার্তা দিতে চাই যে সুইসাইডকে মোকাবিলা করা সম্ভব, এবং প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা জীবন কিন্তু একটা নতুন ভোরের সূচনা নিয়ে আসে এবং তারা একটা নতুন আশার সংকেত দেয়। তাই আজকে আমরা আমাদের আলোচনায় এগিয়ে যাব। আমাদের আলোচ্য বিষয় হলো আত্মহত্যা প্রতিরোধের উপায়। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপিকা ডক্টর শর্মিলা সরকার। নমস্কার ম্যাডাম, দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। এবং রয়েছেন ডক্টর সব্যসাচী মিত্র, দূরদর্শনে আপনাদেরও স্বাগত জানাই। আর রয়েছেন আমার দর্শক বন্ধুরা। আপনাদের একটা কথাই বলতে চাই যে এই মঞ্চ কিন্তু খালি আমাদের একার নয়। আজকে আপনাদের কথা, আপনাদের গল্প, আপনাদের আবেগ আমরা শুনবো। আজকের প্রত্যেকটা আলোচনা আপনাদের জন্য হবে। প্রথমেই ডক্টর সরকার, আপনার কাছে যাই। একটু জানতে ইচ্ছে করছে যে এই যে সুইসাইডের নিশ্চয়ই কোনো রেড ফ্ল্যাগ সাইন আছে, যেগুলো আমরা বলি যে খুব সাবধান কিছু বাণী, যেগুলো দেখে বোঝা সম্ভব, সেইগুলো কি কি? সেগুলো বললে আমি প্রথমেই বলবো যে একটা মানুষ আগে একরকম ছিল, হঠাৎ করে যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আগে খুব জলি ছিল, লোকজনের সঙ্গে গল্প করতো, কথাবার্তা বলতো, নিজেকে যেন দিন দিন গুটিয়ে নিচ্ছেন। এবং তার সঙ্গে কিছু জিনিস থাকে যে হয়তো নিজের খুব কাছের কিছু জিনিসপত্র, খুব প্রিয় জিনিসপত্র, সেইগুলো হয়তো কাউকে উনি দিয়ে দিচ্ছেন। মানে সেইটা কিন্তু একটা খুব বড় একটা সাইন যে ওনার মধ্যে খুব একটা কিছু প্ল্যান করছেন, উনি কিছু একটা করবেন বলে। এছাড়া অনেক সময় থাকে সম্পত্তি উনি হয়তো বাটোয়ারা করছেন, উইল করছেন, সেটা একটা রেড ফ্ল্যাগ সাইন আমরা বলতে পারি। এছাড়া খুব বেশি করে হয়তো যে আগে মাদকাসক্ত ছিল, কিন্তু সে খুব বেশি করে হয়তো অ্যালকোহল খাচ্ছে, নিজেকে ডুবিয়ে রাখছে নেশার মধ্যে, এবং মাঝে মাঝেই বলছে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এই কথাগুলো কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দেই না। যারা কাছের থাকি, বাড়ির লোকজন থাকে, আমরা অনেক সময় ভাবি যে বলছে, হয়তো এমনিই বলছে। আর একটা মিথ খুব আছে যে যারা মুখে বলে তারা বোধহয় আত্মহত্যা করে না। এইটা কিন্তু খুব ভুল একটা কথা। তারা কিন্তু বারবার করে চায়, সাহায্যের হাত একটা চায়, সেটা কিন্তু আমরা অনেক সময় ইগনোর করি বা বুঝতে পারি না। সেই জন্য আমি সবাইকে বলবো, যদি কখনো এরকম ধরনের কেউ বলেন যে আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না বা ভালো লাগছে না, আমার বোধহয় মরে গেলেই ভালো হয়, এই কথাটাকে কিন্তু গুরুত্ব দেবেন। মানে সেইটা কিন্তু একটা ভীষণ বড় সাইন। বিশেষ করে দেখা গেছে যে প্রায় 70% মানুষ এক মাসের মধ্যে কোনো না কোনোভাবে কিন্তু বলার চেষ্টা করেছেন যে আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এই ব্যাপারটা কিন্তু যদি কেউ মানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বা খুব ভালোভাবে ব্যাপারটাকে নিতে পারে যে হ্যাঁ সত্যি উনি বলছেন, মানে ওনার মধ্যে একটা কিছু সাফারিং চলছে, একটা কষ্ট চলছে, ওনার সাথে একটু কথা বলা যে কেন এরকম হচ্ছে, কিছু কথা বলে তাকে একটা প্রফেশনাল হেল্প দেখানো, মানে তার কাছে পর্যন্ত নিয়ে যাওয়া, সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সেই প্রাণটাকে বাঁচাতে পারি। 100% সেটা হয়তো সম্ভব নয়, কিন্তু তবু আমরা অনেকেই কিন্তু অনেক প্রাণকে তখন আমরা বাঁচাতে পারি। তার মানে সে কিন্তু সত্যিকারের চাইছে না, কোথাও না কোথাও সে চাইছে যে আমাকে তোমরা বাঁচাও, তার এই যে মনের আকুতি। সেক্ষেত্রে ডক্টর মিত্র, একটু জানবো যে পরিবারের ভূমিকা কি থাকে, কারণ পরিবার তার সব থেকে কাছের জায়গা, সব থেকে সেফ স্পেস যেটা আমরা বলি। তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষের এই পাল্টে যাওয়াটা, যেটা ম্যাম বললেন, সেটাকে তারা লক্ষ্য করছে। কিভাবে তারা এই হাতটা, সবার প্রথম হাতটা তো তারাই বাড়াবে, কিভাবে তারা এটা করতে পারে? দেখুন, একটা জিনিস জানতে হবে যে ইংরেজিতে একটা কথা আছে, ইফ দ্য মাইন্ড ডাজন্ট নো দি আইজ ওয়ন্ট সি। সুতরাং পরিবারকে আগে আমাদের এই যে প্রোগ্রামগুলো করা, তার কারণটাই হচ্ছে যে
পরিবারকে অবহিত করা যে টেল সায়েন্সগুলো কি, ডক্টর সরকার যে কথাটা বললেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তারা কিন্তু 70% কোনো না কোনো সময় বলেছে আমার আর বাঁচতে ইচ্ছা করে না, এবং পরিবারকে জানতে হবে। অনেকেই আমরা শুনে থাকি পরিবারের লোকজনই বলছে যে ও নাটক করছে, ও এরকম দুবার আগেও বলেছে, এই করেছে সেই করেছে, সেটা একদম ঠিক না। এইটাকে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স দেওয়া, প্লাস ডক্টর সরকার আগেও বললেন যে রিসেন্ট চেঞ্জেস হচ্ছে, অর্থাৎ ঘুম হচ্ছে না, খিদে হচ্ছে না, মনটা ভালো থাকছে না, কথায় কথায় কান্নাকাটি করছে, এরম বলছে যে বেঁচে থেকে কি হবে, শরীরে এনার্জি পাচ্ছে না, যে বাচ্চাটা পড়াশোনা করতো সে কনসেন্ট্রেট করতে পারছে না, তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, এবং তার একটা অদ্ভুত অ্যাংজাইটিতে ভুগছে। অ্যাংজাইটির মানে হচ্ছে উদ্বেগ, ভয় পাচ্ছে, বুক ধড়ফড় করছে। এই সবগুলো যখন দেখতে পায় তখন পরিবারের হাত বাড়ানোটা দরকার। সবচেয়ে বড় কথা এখানে জানা দরকার, সুইসাইড প্রিভেনশনে ভেরি ইম্পর্টেন্ট কর্নারস্টোন হচ্ছে আমি কিছু বলবো না, লোকটা কি বলতে চাইছে আমি একটু শুনি, অর্থাৎ লিসেন টু হোয়াট হি হ্যাজ অর শি হ্যাজ গট টু সে। এই যে শোনাটা কিন্তু রিডিউস করে দেয় বার্ডেন অফ মেন্টাল হেলথ ইস্যুস, তখন সে সাপোর্টেড ফিল করে। সুতরাং এই যে আমাদের আগে জয়েন্ট ফ্যামিলি ছিল না, এখানে বাবা মা সবসময় খুব কড়া হাতে বাচ্চাদের দমন করতো, কিন্তু প্রেশার কুকারের সেফটি ভ্যালভের মতো ছিল কাকু, জেঠু, দাদু, ঠাকুমা, এরা আশকারা দিত, আমরা যেটা বলে থাকি যে আশকারা দিত, কিন্তু সেই আশকারাটাই মিষ্টিভাবে একটা প্রেশারের ভ্যালভের মতো কাজ করত। তারা কিন্তু বাচ্চারা অনেকেই সেই পরিবারের সঙ্গে কথা বলতে পারত, বয়স্করাও সেই রিলেশনশিপগুলোয় কথা বলতে পারত। এই কথোপকথনের মাধ্যমে ইটসেলফ মেন্টাল হেলথ বার্ডেন কমে যায়, এবং সেটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, এবং সেই পরিবার ইনিশিয়ালি হেল্প করা উচিত। যদি তারা সেই হেল্পটা করতে পারলো ভালো, সিচুয়েশনটা চেঞ্জ হতে পারলো ভালো, তা না হলে কিন্তু নিশ্চয়ই আপনাদের ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন, সাইকোলজিস্টের সঙ্গে কথা বলবেন। সাইকিয়াট্রিস্ট হয়তো সবসময় সব জায়গায় পাওয়াটা সম্ভব হয় না, কিন্তু আপনাদের যে জেনারেল ফিজিশিয়ান আছেন ওনার সঙ্গে কথা বলবেন, ওনারা আপনাকে ঠিক জায়গাটা দেখাবেন, ঠিক চিকিৎসার ব্যবস্থাটা করবে। সুতরাং পরিবার ভেরি ইম্পর্টেন্ট, সেটাই ফার্স্ট পোর্ট অফ কল থাকে মানুষের, এবং সেখান থেকেই শুরু হয় সুস্থ হওয়ার যাত্রা। এবং সত্যি কথা বলতে কি জীবনটা কিন্তু একেবারে সেই ইনস্টাগ্রামের রিলের মতন একদম পারফেক্ট নয়। জীবনে হতাশা বা যে কোনো ধরনের সমস্যা, রোগের সমস্যা, শারীরিক সমস্যা, যে কোনো ব্যর্থতা আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু বহু মানুষের মধ্যে এই ডাক্তারের কাছে যাওয়া নিয়ে একটা কুণ্ঠাবোধ রয়েছে, সেটা মানুষ স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। সেই বিষয়ে আপনি কি বলবেন? এই সচেতনতা আমরা বাড়াবো কি করে? সবার আগে দরকার যে আমাদের যে মিথগুলো আছে, স্টিগমা আছে, সেটাকে কমানো, এবং সেটার জন্য অ্যাওয়ারনেস ভীষণ ভীষণ রকমের দরকার। যে আমরা সাধারণ লোকেরা আত্মহত্যা নিয়ে অনেক ভুল ভ্রান্ত ধারণায় ভুগি। সবাই ভাবে যে আত্মহত্যার কথা কেউ বলছে মানে আত্মহত্যা করবে না, যেটা আগে বললাম। 2 নম্বর হচ্ছে যে আত্মহত্যা অনেক সময়ই আছে যে ওটা জাস্ট দেখানোর জন্য করে, বলার জন্য করে, মানে জাস্ট মুখে বলছে মানে কখনোই করবে না। এবং সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে হাত কাটছে বা অনেকটা বোঝানোর চেষ্টা করছে যে আমি কষ্টে আছি, সেইগুলোকে অন্যভাবে বলে দেয় ও তো নাটক করছে। একটা বাচ্চা মেয়ে অনেক কষ্টে সাফার করছে, সে হয়তো বোঝানোর চেষ্টা করছে, সে মন খুলে কথা বলতে পারছে না, ওটা হয়তো একটা তার জন্য সাইন যে ঠিক আছে আমি কষ্ট পাচ্ছি, তোমরা একটু দেখো। কিন্তু সেটার যে ক্রিটিক্যাল কমেন্টগুলো ভেসে আসে সেটা কিন্তু তার ওই কষ্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। সুতরাং আমাদের যেটা পরিবারের উদ্দেশ্য বা পরিবারের যেটা কাজ হবে যে এই ছোট বিষয়গুলোকে দেখা, এবং তার সঙ্গে তার ভীষণভাবে কথা বলা, মানে এই কথা বলাটা ভীষণ দরকার। কথা যদি না বলা হয়, মনের মধ্যে অনেক কিছু থাকে যে বাচ্চারা ভাবে এটাই লাস্ট, এটাই কিছু, আমি নাম্বার কম পেয়েছি মানে মা বাবা আমাকে ভালোবাসে না, বন্ধুদের সঙ্গে ঝামেলা হচ্ছে বা বন্ধুদের সঙ্গে হয়তো মতবিরোধ হচ্ছে, বা হয়তো কোনো রোম্যান্টিক রিলেশনশিপে ছিল, সেখান থেকে হয়তো কোনো ধাক্কা খেয়েছে, বেঁচে থেকে কোনো লাভ নেই, ওটাই আমার জীবনের একমাত্র বোধহয় পথ ছিল বেঁচে থাকার। তো সুতরাং তাদের ক্ষেত্রে যেটা হয়, খুব একটা ন্যারো ভিশন তৈরি হয়, যে টানেল ভিশনের মতো, ওইটুকুই দেখতে পায়, বাকিটুকু কিন্তু তারা তখন দেখতে পাচ্ছে না। কথা বললে
বাড়ির যদি মা বাবা কথা বলে বা বন্ধু কথা বলে, কোনো আত্মীয় স্বজন কথা বলে, তাহলে তারা কিন্তু দেখাতে পারে যে তুই যেটা ভাবছিস সেটা নয়, আরও অনেক অনেক রাস্তা আছে। আমরা একটা গোলে পৌঁছতে গেলে একটা রাস্তাই কিন্তু পাই না, অনেক রাস্তা আছে। একটা যদি ব্লক থাকে, রোড ব্লক থাকে, আমরা কিন্তু তখন অন্য রাস্তা খুঁজতে পারি। সেটা যারা সাফার করছে ওই সময় তারা কিন্তু সেটা বুঝতে পারে না। সেই জন্য যদি কথা বলা যায় তাহলে কিন্তু অনেক রাস্তা বেরিয়ে আসে। একদমই তাই ম্যাম, সত্যি আমাদের জীবনে তো এমন অনেক সমস্যা আছে যেগুলো সমাধান হয়তো খুঁজে পাওয়া যায় না। আমাদের একটা রোড ব্লকটাকে ওভারকাম করে এগিয়ে চলতে হবে। বিশেষ করে আপনি যখন বাচ্চাদের কথা বললেন বা এই তরুণ প্রজন্মের কথা বললেন, কতটা মনে কষ্ট হলে তার কাছে শারীরিক এই যন্ত্রণাটা, যেটা হাত কাটছে বা কিছু, তার থেকে বেশি তার মানসিক যন্ত্রণা, সেই হাত কাটার যন্ত্রণা সে ফিলই করতে পারছে না। সেই তরুণ প্রজন্মর নিশ্চয়ই ছেলে মেয়েরা আপনার কাছে আসেন ডক্টর মিত্র, তাদের আপনি কিভাবে মোটিভেট করেন, তাদের কিভাবে আপনি আরো অনুপ্রাণিত করেন জীবনটাকে বাঁচার জন্য? সবচেয়ে বড় কথা হচ্ছে লোককে হোপ দেওয়া। এই সময় যারা এরকম করে তারা বেসিক্যালি হোপলেস হয়ে যায়। মানুষকে হোপ দিতে হয় এবং এটা বলে দিতে হয় যে সুইসাইড করাটা কিন্তু ইজ লাইক আ পার্মানেন্ট সলিউশন টু আ শর্ট টার্ম প্রবলেম। মানুষের জীবনে আসবে যাবে, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন করে দেওয়াটা কিন্তু ঠিক না। হোপ কিভাবে দেওয়া যায়? অল্টারনেটিভস ক্রিয়েট করতে হয়। অর্থাৎ যে হার্ডেলটা সেই ছেলেটি কিংবা মেয়েটি ফেস করছে, তার হার্ডেলটাকে অতিক্রম করার জন্য কি কি পসিবিলিটিস, কি কি অপশানস আছে সেইগুলোকে জেনারেট করা। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই যে হার্ডেলসগুলো দেখি না, এবং মানসিকভাবে যখন মানুষ বিপর্যস্ত থাকে তখন কিন্তু সে অপশানসগুলো মাথায় আনতে পারে না, কারণ সে টানেল ভিশন হয়ে যায়। ভালো অপশানও তখন তার চোখের সামনে আসে না, কারণ তার ফোকাসটা নষ্ট হয়ে যায়, কনসেন্ট্রেট করতে পারে না, আগেও যেটা বললাম। সুতরাং তাকে এক হচ্ছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে সিচুয়েশনটাকে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে চ্যাস্টাইজ করলে চলবে না, অর্থাৎ এই তুই বোকা, তোকে দিয়ে এটা হবে না, তোকে দিয়ে কিছুই হবে না, এই জিনিসটা কিন্তু খুব ডেট্রিমেন্টাল, অর্থাৎ এটা করা একদমই ঠিক না। তাকে পজিটিভলি হ্যান্ডেল করতে হবে, তাকে অপশানসগুলো দিতে হবে এবং তাকে বোঝাতে হবে যে এই রকম পরিস্থিতিতে তা অন্যরাও যখন পড়ে তারা ABCD এগুলো করে সেই বাধাটা, বিপত্তিটা অতিক্রম করতে পেরেছে। সুতরাং তাদের সামনে এই অপশানসগুলো যদি জেনারেট করা যায়, তখন তারা নিজেরা মনে করে যে ডাক্তারবাবু হাতে হাত ধরেছেন, চোখের সামনে আরও কিছু রেডিমেড সলিউশনস এসে যাচ্ছে, সেইটাকে অবলম্বন করে। আরেকটা জিনিস এখানে আমরা বলার চেষ্টা করি যে দুটো সিচুয়েশন দিই, যে একটা যদি আত্মহত্যা করে হোয়াট উইল বি দি কনসিকুয়েন্সেস যারা থেকে যাচ্ছে তাদের ওপরে, আর যদি না করে তার কি কনসিকুয়েন্স মানুষটার ওপরে এবং ফ্যামিলির ওপরে। এইগুলো কি হয়, অবসাদের সময় আমাদের চিন্তাধারাটা এতটা গুলিয়ে যায়, একটা হেজি হয়ে যায়, ব্রেন ফগ যেটাকে আমরা অনেকে যেটাকে বলে, সেই সময় সঠিক চিন্তাধারাগুলো আসে না। সেই চিন্তাগুলো ধরিয়ে দেওয়াটা এবং তাদের কষ্টটা শোনাটা ইজ আওয়ার রোল। একদমই তাই ডক্টর সরকার। এবং এই এক মুহূর্তের একটা ভুল ডিসিশন, এটা সারা জীবনের আলোকে একেবারে নিভিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে সেই যে মুহূর্তটা সে ভাবছে, কারণ আমরা যেটা বুঝলাম যে একজন মানুষ হঠাৎ করে আজকে সকালে উঠে তার মনে হবে না যে আমি আজকে সুইসাইড করব। সে নিশ্চয়ই ব্যাপারটা অনেক দিন ধরেই কন্টেমপ্লেট করছে এবং সেই সিগন্যালগুলো দিচ্ছে, সে চাইছে মানুষ আমার কাছে হাতটা বাড়াক, আমার একটু হাতটা শক্ত করে ধরুক। এই যে হঠকারিতা, এই মুহূর্ত যখন আসবে তখন সে বেরিয়ে আসবে কি করে, সেই মোমেন্টগুলো সে ওভারকাম করবে কি করে? একটা বিষয় হচ্ছে যে সুইসাইড নিয়ে বা আত্মহত্যা নিয়ে আমরা যখন কথা বলি, আমাদের কতগুলো বিষয় জানা দরকার। একটা মানুষের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বা ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর কী কী রয়েছে,
সে যদি ছোটবেলা থেকে অনেক সাফার করে, হয়তো চাইল্ডহুড অ্যাবিউজ বা ওরকম ধরনের কোনো রকমের কিছু থাকে, ফ্যামিলি এনভায়রনমেন্ট কীরকম আছে, মানে ওখানে হয়তো পভার্টি খুব বেশি, মা বাবার মধ্যে সম্পর্ক খারাপ, বা হচ্ছে প্রত্যেক দিন দেখা যাচ্ছে বাবা হয়তো অ্যালকোহলিক, মাকে এসে মারধর করছে বা বাজে কথা বলছে, বা ছেলেকে বাচ্চাকে হয়তো নেগলেক্ট করছে, সেই জায়গাগুলো অনেক থাকে। এবং এর সঙ্গে যদি বাচ্চাটির মানসিকভাবে খারাপ অবস্থায় থাকে, ধরো সে ডিপ্রেশনে রয়েছে, অ্যাংজাইটিতে রয়েছে, বা তার সঙ্গে আর একটা কিছু হলো, হয়তো কোনো সম্পর্কের টানাপোড়েনের জন্য বা ফেল করলো বা নাম্বার খারাপ পেলো, ফেল নয়, হয়তো যে 95% আশা করেছিল সে হয়তো 92% পেলো, তার জন্য সেটাকেও মেনে নিতে পারছে না, কারণ একটা ভেতরে একটা প্রেশার থাকে, বাড়ির প্রেশার বা নিজের জন্যও একটা প্রেশার। তো এইগুলো সব চলতে থাকে। এই কিছু কিছু ফ্যাক্টর ছাড়া যখন একটা হঠাৎ করে কিছু ঘটে, মানে এটাকে বলা হয় যে কি বলবো, ওয়ার্নিং সাইনের পরও একটা কিছু ট্রিগার থাকে যে যেই জিনিসটা কিন্তু ওকে এটা করার দিকে আর একদম পুরো নিয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা হচ্ছে হতে পারে হয়তো সেদিন সকালবেলা উঠেই একটা মা বা বাবা কিছু একটা খারাপ কথা বলে ফেললো, যে আজকেও তো তুই স্কুল যাবে না, জানি তুই তোর দ্বারা কিছু হবে না, এই কথাটাই হয়তো তার জন্য ভীষণ একটা খারাপ তার জন্য মনে হলো। তো সেই সময় মনে হলো প্রত্যেক দিনই একই কথা বলছে, আমি তো নিজে সত্যিই খারাপ, আমি তো কিছুই করতে পারি না। হয় ডিপ্রেশনে থাকলে এগুলো ভাববে, বা হয়তো কোনো রকমের পরিস্থিতি থেকে বাঁচার জন্য, যে আগে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা চলে গেছে, সেই সময় সেই মুহূর্তে যদি এই কথাগুলো শোনে না, তখন তার মনে হয় যে না ঠিক আছে, আমার বেঁচে থেকে কী লাভ আছে। সেই সময় তার যে ইমোশনাল টার্মোইল শুরু হয়ে যায়, যে একটা ওভারওয়েলমিং একটা ইমোশন চলে আসে, রাগ, অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, সেগুলো চলে আসে, নিজের উপর রাগ, তখন হয়তো সামনে কিছু একটা পেলো, সেটাকে তখন নিয়ে নিল। সেই মিনসটা কিন্তু আমরা সবসময় বলি দূরে রাখা দরকার। যাদের মধ্যে এরকম সুইসাইডাল থাকতে পারে, তাদের ধরুন বাড়িতে অ্যাসিড রেখে দিচ্ছে, বাড়িতে হয়তো পেস্টিসাইড রেখে দিচ্ছে, আমাদের এখানে তো ফায়ার আর্মস ওরকম খুব একটা পাওয়া যায় না, তো আমাদের বা দড়ি ফড়ি এগুলো যদি থাকে, বা হচ্ছে ঘুমের ওষুধ বা অন্যান্য যে ওষুধগুলো আছে, সেইগুলোকে একটু মিনসটা যদি না পায়, সেই যে দিয়ে আত্মহত্যা করবে সেটা যদি হাতের কাছে না পায়, তাহলে হয়তো দেখা যায় কিছু সময় পর তার ওই ইচ্ছেটা, যে ইন্টেন্স একটা ইচ্ছে, সেটা কিন্তু চলে যায়। সুতরাং এই মিনসগুলোকে আমাদেরকে আটকাতে হবে, সেই জায়গাগুলোকে দেখতে হবে, এবং সে সময় যদি মনে হয় যে ও কিছু একটা করতে যাচ্ছে, তার সাথে একটু কথা বলা, তাকে মন খুলে মানে ওপেন মাইন্ডেড কথা বলতে হবে, কম্প্যাশনেট হতে হবে, মানে সহানুভূতিশীল হতে হবে। যে কথা বলছে, মা বাবা হোক, বন্ধু হোক বা আত্মীয় স্বজন যেই হোক, তাকে একটু অন্যভাবে কথা বলা, মুক্ত মনে কথা বলা, যে হ্যাঁ তুই যেটা করছিস সেটা ভুল, সেটা নয়, জাস্ট বলা যে ঠিক আছে তোর মধ্যে কি হচ্ছে বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে, একটু কথা বলি আমরা, চল। আমি জানি হয়তো 100% আমি তোকে সলিউশন নাও দিতে পারি, কিন্তু কথা বলাটা খুব জরুরি। কথা বললেই তখন দেখা যায় একটু একটু করে তার মনের কথাগুলো বেরিয়ে আসছে, এবং সেই কথাগুলো শুনতে শুনতে আমরা নিজেরাই সলিউশন, হয়তো ও নিজেই ভাববে তখন যে সত্যি তো এটা ভাবছিলাম, এটার থেকে এটাও হতে পারে, সেইগুলো আমরা দেখিয়ে দিতে পারি। বা যদি দেখি যে তার কোনো মানসিক সমস্যা হচ্ছে, তার কোনো ডিপ্রেশন রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, বা হয়তো অন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে, আমরা কিন্তু তখন তাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে পারি। তো এইগুলোর জন্য কিন্তু তাকে সেই সময়ের জন্য প্রতিরোধ করাটা বা আটকানোটা খুব দরকার, একটু কথা বলা দরকার। এবং অনেক সময় আমরা বাবা মা হয়তো হতে পারি, কিন্তু বন্ধু অনেক সময় হওয়া ওঠে না, এবং সেই ক্ষেত্রে এই বয়সন্ধিকালে বন্ধুদের ভূমিকা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। সেক্ষেত্রে তাদের রোল, বন্ধুদের রোল বা স্কুলের রোল, সেটা আপনি একটু যদি আমাদের বুঝিয়ে বলেন। তার আগে দর্শক বন্ধু একটু সঙ্গে রয়েছেন, আমরা ফোনটা একটু নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, বলুন, শুনছি। হ্যালো। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটা বলুন। হ্যালো। হ্যালো। হ্যালো, বলছি আমি এই গত 23 সাল থেকে আর এই 25 সাল অবধি আমি অ্যাংজাইটিতে ভুগছি এক নাগারে। তো আমি অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, তো সাইকিয়াট্রিস্টের 3 রকম আমার ওষুধ চলছে। যেমন ওষুধগুলো কি নাম বলতো? আর এখন সমস্যাটা বলুন, আমরা খানিকটা আন্দাজ করতে পারছি। কিন্তু সবসময় চিন্তা হয় যে আমি মরে যাবো, মরে গেলেই ভালো হয়। ঘুম আসে না, কাজ করতে ভালো লাগে না, সবসময় শুয়ে থাকতে ভালো লাগে, একদম মানে এত শরীর খারাপ লাগে, মানে কি বলবো, সারাদিন বাড়িতে বকাবো, রান্না কাজ মানে ঠিকমতো করতে পারি না, খুবই অসুবিধা হয়। আর ওষুধ তো এক নাগারে খেয়ে গেছি, ওষুধে আমি কোনো ফল পাচ্ছি না। আপনার বয়স কত এবং পরিবারে আর কে কে রয়েছে, যদি একটু সংক্ষেপে আমাদের বলেন। সম্ভবত খুবই কষ্টে রয়েছেন ম্যাডাম, আপনি কি বলবেন এই ব্যাপারে? উনি যেটা রয়েছেন বোঝা যাচ্ছে একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি কিছু একটা থাকার সম্ভাবনা খুব বেশি রয়েছে, অনেক দিন ধরে উনি সাফার করছেন,
কষ্টে আছেন, এবং এই যে এই কলটা, এটা আমাদের নেওয়া খুব দরকার। আর আমার মনে হয় ওনার বাড়ির লোক যদি শুনতে পান বা আমাদের প্রোগ্রাম দেখতে পান, তাহলে আপনারা একটু গুরুত্ব দিয়ে ভাবুন, কারণ উনি আত্মহত্যার কথা বলছেন মানে সেটা কিন্তু একটা সিগন্যাল দিচ্ছেন যে আমি সত্যি ভালো নই। একটা প্রোগ্রামে বয়স আর কি 40-45 হ্যাঁ একদম, এই বয়সে কিন্তু দেখা যায় যে কোনো মানসিক সমস্যা থাকতেই পারে। ঠিক আছে, উনি যেটা বললেন যে মানসিক সমস্যা, যে অনেক ডাক্তার দেখিয়েছি মানে একটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি কিছু একটা থাকার সম্ভাবনা থাকে, বা অনেক সময় আছে সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার আমরা বলি, অনেক ধরনের শারীরিক সমস্যা রয়েছে যার হয়তো অন্য কোনো কারণ নেই, সেই জন্য এতদিন ধরে ভুগে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, সেই থেকেও একটা ডিপ্রেশন আসার একটা পসিবিলিটি থাকতে পারে। তো আমার মনে হয় একটু ঠিক করে লেগে থাকা, ওষুধগুলোকে খাওয়া, আর যে অসুবিধা হচ্ছে সেগুলো যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তাকে একটু ভালো করে গিয়ে বলা, বা বাড়ির লোককে সাথে নিয়ে গিয়ে যদি যাওয়া যায়, তাহলে কিন্তু আরও অনেক ধরনের ওষুধ আছে যেগুলো উনি খাচ্ছেন, সেগুলো ছাড়াও হয়তো অনেক ধরনের ওষুধ আছে যে আত্মহত্যার যে চিন্তা বা যে প্রবণতা যেগুলো আসছে সেগুলো থেকে কিন্তু সরানো যাবে ওনাকে। সেই জন্য আমি বলবো যে আপনি একটু আরেকটু যান সাইকিয়াট্রিস্টের কাছে, নিজে অন্য কোনো ডিসিশন নেওয়ার আগে। আমরা আমাদের পুরনো আলোচনায় ডক্টর মিত্র ফিরে যাব, যে বন্ধুদের ভূমিকা বা স্কুলের ভূমিকা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সে ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, বন্ধুরা হচ্ছে এই অ্যাডোলেসেন্সের সময় আমার তো মনে হয় বন্ধুরা ফ্যামিলির থেকেও বড় হয়ে ওঠে। বাড়ির কথা শোনে না, কিন্তু বন্ধুদের কথা শোনে। কারণ বাড়ির কথা এই জন্য শোনে না, বাড়িতে সবসময় তাদের স্টিগমাটাইজ করা হয় স্টিগমাটাইজ করা হয়, না হলে বকাবকি করা হয়। বন্ধুরা কিন্তু একটা মানে শেয়ারিং দ্য ইয়ার করে, অর্থাৎ তাদের কথাবার্তা শোনে। সুতরাং সেখানে বন্ধুরা যেটা বলে সেটা অনেক বেশি ইউজফুল হয়ে দাঁড়ায়। সুতরাং এইটা জানতে হবে যে এই যে সুইসাইডাল ইন্টেন্ট এবং সুইসাইডাল প্রেভেলেন্স বলুন, ইনসিডেন্স বলুন, এটা কিন্তু যাদের একটা গ্রুপ অফ ফ্রেন্ডসের নেটওয়ার্ক আছে তাদের ক্ষেত্রে কম, কারণ বন্ধুদের মধ্যে তাদের পেইনসগুলোকে তারা শেয়ার করতে পারে। এবার বন্ধুদের মধ্যে আসতে হলেও নানা রকমের বন্ধু হয়, সেইটা একটুখানি ভেবে নেওয়া দরকার। এক একটা বন্ধুর গ্রুপ হয়তো এখানে মনে রাখাটা দরকার যে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার একটা মেজর ইস্যু সুইসাইডের ক্ষেত্রে, অর্থাৎ যারা ডক্টর সরকার যেটা বলছিলেন যে মাদকাসক্ত আছেন, অ্যালকোহল ইউজ করেন অতিরিক্ত, এইগুলো কিন্তু সব ডিপ্রেশন করায়, অর্থাৎ অসুখটাকে মানে ফেসিলিটেট করে। সুতরাং এখান থেকে এদের রেটস অফ সুইসাইড আর মাচ হায়ার। সুতরাং সেরকমই বন্ধুর সঙ্গে কথা বলতে হবে যারা এর সঙ্গে যুক্ত না, এবং বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদেরকে খোলা মনে বলতে হবে এবং বিশ্বাস করে বলতে হবে। সব বন্ধুকে তো সব কিছু বলা যায় না, প্রত্যেকটা মানুষের একটা কি দুটো বেস্ট ফ্রেন্ড থাকে, তাদের সঙ্গে এইটা নিয়ে ডিসকাশনে জড়িত থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আবার বলছি, অ্যাডোলেসেন্সে কিন্তু বন্ধু অনেক বেশি ইম্পর্টেন্ট দ্যান ফ্যামিলি। এবার বন্ধুর কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিটা ডিসাইফার করে নেওয়া উচিত, এবং সেটা একটা নিজস্ব জাজমেন্ট কল যে কার সঙ্গে আমি কথা বলবো, কার সঙ্গে কথা বলবো না, কে আমার কথাটা শুনবে কিংবা কে আমাকে ইগনোর করে বেরিয়ে যাবে। পজিটিভ বন্ধু থাকে, নেগেটিভ বন্ধুও থাকে। একটা জিনিস মনে রাখতে হবে, সমাজের মধ্যে বেশ কিছু লোক পজিটিভ মাইন্ডেড, এটা হয়ে যাবে, এটা করতে পারবো, ওটা চিন্তার কিছু নেই, ও ঠিক আছে দেখা যাবে। আবার কিছু লোক সব সময় ঘ্যান ঘ্যান করে একটা নেগেটিভ মাইন্ডসেটে চলে। এই দু পক্ষ, একখানা যে মানুষটা সুইসাইডাল কিংবা যে মানুষটা ডিপ্রেশনে ভুগছে, তাদের অ্যাসোসিয়েশন উইথ নেগেটিভ পিপল কিন্তু থাকা উচিত না, কারণ তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বরবাদ করে দেয় নেগেটিভিটি দিয়ে। সুতরাং এই চয়েসগুলো খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা চুজ করব কার সঙ্গে কথা বলবো, কতটা বলবো এবং কতটা তাকে বিশ্বাস করি, এবং কিভাবে তার থেকে সৎ উপায়ে ঠিক আইডিয়াসগুলো নেব এবং ফলো করব। খুবই জরুরি একটা কথা আপনি বললেন। ডক্টর সরকার, আসছে আপনার কাছে, ধরুন প্রত্যেক দিন আমাদের জীবনে কিছু না কিছু নেগেটিভিটি তো আসবেই, কখনো হতাশা, কখনো হারিয়ে যাওয়ার যন্ত্রণা, এবং এক এক করে এগুলো যদি আমরা একটু আলোচনা করি, প্রথমেই যেটা মাথায় আসে যে কোনো প্রিয়জন হারিয়ে গেলে আমরা সেই লসটার সাথে ডিল করতে পারি না, যে কিভাবে সেই জিনিসটা মেনে নেব। একটা মানুষের সাথে যখন আমরা বহুক্ষণ সময়, বহু বছর ধরে কাটাই, তখন তার হঠাৎ এই চলে যাওয়াটা, এইটাকে মেনে নেওয়া খুব কঠিন। সেই ক্ষেত্রে অনেকেই এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন যে আমার জীবনে সব শেষ, আর বেঁচে থেকেই বা কী করব। তখন তারা কিভাবে বাঁচার নতুন আশা পাবে? এটা বিশেষ করে হয় যখন দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ হয়তো একা রয়েছেন, মানে বয়স হয়েছে,
ছেলে বা মেয়ে বাইরে থাকে, একজন আরেকজনের তখন দেখা যায় পরিপূরক হয়ে ওঠে। মানে হাজবেন্ড ওয়াইফ দুজনকে ছাড়া আর থাকছেন না, তৃতীয় কোনো ব্যক্তি নেই। তখন তাদের মধ্যে সম্পর্কটা দেখা যায় আবার সেই ছোটবেলা বিয়ের পর যেরকম সম্পর্ক, সেই ধরনের সম্পর্ক তখন তৈরি হয়। এবার যদি হঠাৎ করে কোনো একটা ব্যক্তি ওর মধ্যে থেকে মারা যান, তখন আরেকজন যিনি থাকেন তার পক্ষে মেনে নেওয়াটা খুব অসুবিধা হয়। তবে দেখা যায় যে অনেক দিন ধরে সাফার করছেন, তবু আস্তে আস্তে মনকে মানিয়ে নিতে থাকেন যে ঠিক আছে, এরপরে হয়তো একটা সময় আসবে যে কেউ ক্যান্সারে ভুগছেন, বা হয়তো কোনো হার্টের অসুখ অনেকদিন দীর্ঘদিন ধরে ভুগছেন, বা হয়তো কোনো কিডনির সমস্যায় ভুগছেন, বা হয়তো প্যারালিসিস হয়ে গেছে, উনি উঠতে পারছে না। তখন কিন্তু যে আরেকজন পার্টনার থাকে, সে ভাবতে পারে যে নিজেকে প্রস্তুত করতে পারে যে হ্যাঁ এরপরে কিছু একটা খারাপ হতে পারে। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সাডেন কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হলো, বা অ্যাটাক হলো, বা স্ট্রোক হলো এবং মারা গেল, তখন কিন্তু তার কাছে মাথায় একটা বাজ ভেঙে পড়ার মতো, কারণ আর তো কেউ নেই, তখন আশেপাশে কেউ নেই। সেই সময়টায় তাকে সাপোর্ট দেওয়াটা ভীষণ দরকার। সেক্ষেত্রে যদি তাদের বন্ধু বান্ধব থাকে সেইগুলোতে, সেই গ্রুপে আবার একটুখানি চেষ্টা করা সেই গ্রুপগুলোতে দেওয়া। এবং ছেলে মেয়ে যদি বাইরে থাকে, আমি যেহেতু আপনি বললেন একজন মারা গেছে, আর একজন, আমি ধরেই নিচ্ছি এক্ষেত্রে হয়তো বয়স্ক মানুষজনই হবেন, সেক্ষেত্রে ছেলে মেয়ের একটা কিন্তু বিশাল বড় দায়িত্ব থাকে যে ওটা শোনার সাথে সাথে চলে আসে না ঠিক আছে মা, হয়তো বাবা মারা গেছেন, মাকে নিয়ে না মা আমি আসছি, আমার একটু কিছুদিন টাইম লাগবে। এই কথাটা তখন কিন্তু মায়ের কাছে ভীষণ একটা বেদনাদায়ক হয়ে যায়। হ্যাঁ, এই কথাটা কিন্তু ভীষণ বেদনাদায়ক হয়ে যায় যে আমি কিছুদিন পরে আসবো, কেন মানে বাবা চলে গেছে, ঠিক আছে এখনো তোমাকে 1 মাস 2 মাস 3 মাসের জন্য যদি একা থাকতে হয়, তখন তার জন্য খুব ঠিক আছে মা আমি চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব হবে তোমার কাছে আসছি। এই কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট যে না ঠিক আছে আমার হাজব্যান্ড চলে গেছে, কিন্তু আমি একা নই, আমার ছেলে এই সময় আসছে। তারপরে কিছুটা যখন সময় কাটিয়ে ওঠে, সে কিন্তু নিজেকে বোঝাতে পারে যে ঠিক আছে এরপরে আমি কি করব, একা থাকবো নাকি ছেলের কাছে থাকবো বা অন্য জায়গায় থাকবো, বা একটা গ্রুপ তৈরি করে নেওয়া, আগের যে সমস্ত অনেক দিন কথাবার্তা যাদের সাথে হয়নি সেই আত্মীয় স্বজনের সঙ্গে আবার একটা করে কমিউনিকেশন তৈরি করা, সেটা হয়তো ছেলে বা মেয়েই হেল্প করবে সেক্ষেত্রে সেইগুলো, এবং বিভিন্ন দিকগুলোকে দেখিয়ে দেওয়া যে শুধুমাত্র বাবা বা মাই ছিল না, তার সঙ্গে আরও কিছু আছে যে যাদের জন্য তুমি বাঁচবে, তোমার নিজের জন্য বাঁচবে, বা জীবনটা এতটাও এরকম নয় যে উনি নেই বলে তুমি একদম পুরো নিঃস্ব হয়ে যাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে হাজব্যান্ড মারা গেলে স্ত্রী তবু কাটিয়ে নিতে পারেন, কিন্তু উল্টোটা হলে যেন বয়স্ক মানুষটা মানে ভদ্রলোকটা তিনি যেন আর পারেন না, কারণ তখন দেখা যায় যে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই অন্যের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ের ভূমিকা অনেকটা বেশি, না হলে দেখা যায় অনেক সময় লোনলিনেসের জন্য, একাকিত্বের জন্য, ডিপ্রেশন, এবং সেই ক্ষেত্রে আর একটা সুইসাইডের অ্যাটেম্প্ট বা ওরকম মানে আত্মহত্যার একটা অ্যাটেম্প্ট তিনি নিতেই পারেন। সেটা একটুখানি মাথায় রাখা দরকার। যেটা আপনি বললেন ম্যাম যে পুরুষদের ক্ষেত্রে একটুখানি অসুবিধে হয়, ডক্টর মিত্র আসছে আপনার কাছে যে আমরা জানি যে ছেলেদের কাঁদা উচিত নয়, তারা যেন না কাঁদে, তাদেরকে শক্ত হতে হবে, তারা আবেগপ্রবণ হলে চলবে না, এটাই বোধহয় আমাদের সমাজ আমাদের বড় করেছে, এইভাবেই শিখিয়ে বড় করেছে। সেক্ষেত্রে এই যে পুরুষরা তারা কিভাবে ডিল করবে এই পরিস্থিতির সাথে, এবং নতুন কোনো কিছু ভালো লাগার একটা জায়গা তৈরি করলো, নতুন কোনো হবি তৈরি করলো, সেগুলো আস্তে আস্তে তারা কিভাবে, কারণ তাদের মনে করতে পারে যে জীবনে এতগুলো বছর আমরা পরিবারকে শক্ত করে ধরে রেখেছি, আমি একটা ছায়ার মতো ছিলাম, এখন সে দুর্বল হয়েছে, সে অনেক জিনিস হয়তো ভুলে যাচ্ছে, শারীরিকভাবে সে অক্ষম হয়েছে, তার বেঁচে থাকার অর্থ হয়তো নেই, সেটা সে কিভাবে আবার নতুন করে অনুপ্রাণিত হবে? একদম সত্যি কথা যে পুরুষরা অনেক বেশি স্কিল ডেফিশিয়েন্ট দৈনন্দিন জীবনের ক্ষেত্রে। ডক্টর শর্মিলা সরকার যেটা বললেন যে এই যে রান্নার কথাটা এলো, পুরুষদের কিন্তু ছোটবেলা থেকেই ভুল করে বড় করা হয়। তাদের এই যে কথাটা আপনি বললেন যে কাঁদা উচিত না, কেন পুরুষ কাঁদবে না? তার মন খারাপ হতে পারে, সে আরেকটা মানুষ, মহিলার মতনই, সুতরাং তার প্রত্যেকটা ইমোশন আরেকটা মহিলার মতো যেরকম হচ্ছে সেরকমভাবেই যাবে। কিন্তু এই আলাদা যে ডাইকোটমিটা আছে না, যে পুরুষ একরকম বিহেভ করবে, মহিলা আর একরকম বিহেভ করবে, এইটা খুব অন্যায়, এবং সেইভাবে ছোটোবেলা থেকে তাদেরকে ওরকমভাবে তৈরি করা হয় বলে পরবর্তীকালে এই যে স্কিলসগুলো ডেভেলপ করে না। অর্থাৎ এই দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ের যে স্কিলসগুলো, এডিয়াল স্কিলস যেগুলো আমরা বলি, সেগুলোতে পুরুষরা অনেক বেশি পেছিয়ে থাকে, সেই জন্যই পরবর্তীকালে অসুবিধাগুলো হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে আমাদের বলতে হবে যে এই যে কেউ একটা মারা গেল,
এটা কিন্তু গ্রিফ রিয়াকশন বলে, এটা কিন্তু ডিপ্রেশন না, এটা ইজ আ নর্মাল সাইকোলজিক্যাল রিয়াকশন অফ এ হিউম্যান বিং। বাড়িতে কেউ মারা গেছে, কোনো হাজব্যান্ড কিংবা ওয়াইফ, আর অন্যজন হা হা করে লাফালাফি করে ঘুরে বেড়াচ্ছে, এটা তো নর্মাল রিয়াকশন না। সেখানে তাকে বোঝাতে হবে যে আপনার যে কষ্টটা হচ্ছে, যে দুঃখটা হচ্ছে, যে কান্নাটা আসছে, যে বেদনাটা আসছে, যে মরে যাওয়ার ইচ্ছা যেন করছে, ওনার সঙ্গে দেখা করার ইচ্ছা করছে কোথাও একটা গিয়ে, পরলোকে গিয়ে, সেইটা ইজ ন্যাচারাল। যে মুহূর্তে ওই আন্ডারস্ট্যান্ডিংটা একটা মানুষকে দিয়ে দেওয়া যায়, তখনই কিন্তু তার বুকের ভারটা অনেকটা কমে আসে। এবং গ্রিফ রিয়াকশনটা ইজ ভেরি নর্মাল। এটা তাকে বলতে হবে এটা 6 মাস থাকে, 6 মাস পরে এটা ন্যাচারালি রেজলভ করে যাবে। এই যে হাতগুলো ধরা, আর তারপরে ও যে শর্মিলা যে বললো যে তার ছেলে মেয়ের একটু সাপোর্ট দরকার, বন্ধু বান্ধবদের সাপোর্ট দরকার। দেখুন, আমরা যে এই যে ছোটোবেলা থেকে বন্ধু বান্ধবগুলো ক্রিয়েট করি না, সবচেয়ে ভুল করি হচ্ছে ডিউরিং আওয়ার হার্ড ওয়ার্কিং ইয়ার্স আমরা এই বন্ধুদেরকে অ্যাবান্ডন করি, নিজের জন্য শুধু খাটতে থাকি, দৌড়তে থাকি, নিজের ফ্যামিলির জন্য করতে থাকি। এটা বুঝতে পারি না যে ফ্যামিলি একদিন টার্মিনেটেড হবে, একদিন প্রত্যেকটা মানুষ অথর্ব হয়ে যাবে, একদিন বাচ্চা কাচ্চারা ডানা মেলে উড়ে যাবে, একদিন দুজনের মধ্যে কেউ মারা যাবে। কে থাকবে তখন? এই বন্ধুর দল, বান্ধবের দল। সুতরাং আমি আবার বলবো, যেরকম একটা গাছ পোতা পৃথিবীর জন্য, একটা গ্রিন এনভায়রনমেন্টের জন্য ইম্পর্টেন্ট, তেমনি ছোট্টবেলা থেকে ফ্যামিলি বলুন, বন্ধুবান্ধব বলুন, সবকটাকে নার্চার করে রাখাটা ইজ ইকুয়ালি ভ্যালিড অ্যান্ড ইম্পর্টেন্ট। তারাই কিন্তু পরবর্তীকালের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াবে। সত্যি আমাদের জীবনের সে নির্ভেজাল আড্ডাগুলো বোধহয় হারিয়েই গেছে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যা নিয়ে নেব। আমরা চেষ্টা করি আমাদের এই হারিয়ে যাওয়াগুলোকে অভিশাপ নয়, আশীর্বাদ হিসেবে যেন আমরা ভেবে নিই। কে আছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। আমি বলছি কি না, আমার বয়স 56। হ্যাঁ, এবারে ছেলেটার বিয়ে দিতে পারছি না, যে কেমন একটা টেনশনে থাকি, মাঝে মাঝে মনে হয় মরেই যাই, মানে নিজের প্রতি বাঁচার আস্তাই থাকে না। বেশ, কতটা কষ্টে উনি এই কথাগুলো বলছেন, হয়তো একটা মা হিসেবে উনি ভাবছেন যে ছেলে যদি কোথাও সেটেলড হয়ে যায়। আমরা আলোচনা করব, আপনি শুনতে থাকুন। এই প্রসঙ্গেই আসবো ডক্টর শর্মিলা, যে ভারতে কিন্তু এই যে পারিবারিক অশান্তি, এই নিয়ে তো ওনার নিশ্চয়ই পরিবারে অশান্তি হচ্ছে, পারিবারিক অশান্তি নিয়ে কিন্তু বহু মহিলারা এই পথ, আত্মহননের পথ বেছে নেন। সেক্ষেত্রে তারা কিভাবে এই জিনিসটাকে ওভারকাম করবে? হ্যাঁ, মহিলাদের মধ্যে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার সংখ্যা অনেক বেশি দেন হচ্ছে পুরুষদের। সেটা তো একটা কারণ, মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট নন, মেয়েরা অন্য কারোর ওপর নির্ভরশীল, তারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়। এইটা কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের একটা বিশাল বড় জায়গা হচ্ছে তাদেরকে ইকোনমিক্যালি তাদেরকে স্টেবল হওয়া। শুধুমাত্র সেটা বলাটা নয়, তাদেরকে করার চেষ্টাটাও দরকার, সেটা সব জায়গা থেকে আসা দরকার। মানে আমি বলবো, একটা যেরকম ফ্যামিলি থেকে ছোটোবেলায় একটা মেয়েকে, ছেলেকে যেরকম পড়াচ্ছে, সেরকম মেয়েদেরকে পড়ার জন্য যেরকম তাদের সাপোর্ট করা উচিত, সেরকম প্রশাসনিক দিক থেকে বা গভর্নমেন্টের দিক থেকে, সরকারের দিক থেকে মেয়েদেরকে আরও কীভাবে স্বাধীনভাবে, আরও কীভাবে তাদেরকে ভালোভাবে বড় করা যায় এবং তাদেরকে একটা কোনো জব বা কোনো কিছুর একটা মধ্যে ফিনান্সিয়ালি তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা যায়, সেইটা যদি হয় না, তাহলে কিন্তু এই যে পারিবারিক কারণে যে সমস্যাগুলো হচ্ছে, এবং মনে হচ্ছে যে আমি তো আমার বরের কাছে কিছু টাকা চাইলাম, বললো না হবে না, এই মাসে তোমার এটা হবে না বলে ঝামেলা শুরু হলো, এবং এটা প্রত্যেক মাসেই শুরু হচ্ছে, তো আমার বেঁচে থেকে লাভ কি? এইটা একটা হয়। 2 নম্বর হচ্ছে শাশুড়ি বউয়ের মধ্যে লেগে যায়, যে শাশুড়ি মা ভাবে যে এতদিন ধরে আমি আমার ছেলের সব কিছু আমি সংসার সামলে এসেছি, এখন নতুন বৌমা এলো, এবং বৌমা তখন চেষ্টা করছে সেটাকে হয়তো কন্ট্রোল নেওয়ার, পেরে উঠছে না, শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা। তো সেইগুলো সবই কিন্তু আলটিমেট দেখা যায় সেই টাকা নিয়ে, টাকা ঘিরে। সেই মেয়েটি যদি কোনোভাবে ইনকাম করে, কোনোভাবে যদি চাকরি বা কিছু একটা করে, একটু ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন সে নিজের যেরকম নিজের জন্য বাঁচতে পারে, সেরকম তার যদি বাবা মা থাকে তার জন্যও কিছু করতে পারে। অনেক সময় আছে যে একটি হয়তো মেয়ে সংসারে, সে বিয়ে হয়ে গেছে, বাবা মাকে দেখার কেউ নেই, সে যদি এদিকে হয়তো তখন জামাইকে কিছু টাকা দিতে হচ্ছে, সেটা নিয়েও অশান্তি হচ্ছে। সুতরাং আমার মনে হয় সবার আগে দরকার মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, বাবা মাকে দেখার অধিকারটাই তার নেই, মেয়েদের নেই। আমাদের সমাজে সেরকমই হয়ে যাচ্ছে, সেইভাবেই হয়ে যাচ্ছে নয়, মানে সেটা ছিল, বরঞ্চ এখন একটু কমেছে, মেয়েরা অনেক বেশি এগিয়ে আসছে।
তো সেক্ষেত্রে সেটাকে তাদেরকে যদি আরেকটু এম্পাওয়ার্ড করা যায়, মানে সব দিক থেকে, শুধুমাত্র তাদেরকে ইকোনমিক্যালি নয়, মানে তাদেরকে পাওয়ার দেওয়া, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি কোনো জবের ক্ষেত্রে দেখি, দেখা যায় মেয়েদের স্যালারি হয়তো ছেলেদের তুলনায় একটু কম দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রাইভেট যে ইয়েগুলো জবগুলো আছে, কেন সেটা হবে? অনেক সময় আছে যে লয়ার যারা হয়, মেয়েদের কাছে ক্রিমিনাল লয়ার মেয়েরা অনেকটা হতেই পারে না, তাদেরকে ভরসাই করতে পারছে না যে ও হতে পারে বা কিছু, মানে এই জায়গাগুলোতে মানে ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশনের জায়গাটা একটা থাকছে, এবং তার সঙ্গে ইকোনমিক একটা স্টেবিলিটির জায়গা, সেই জায়গা থেকে যদি আমরা মেয়েদেরকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় এই পারিবারিক দ্বন্দ্বর সঙ্গে যে আত্মহত্যার জায়গাটা, সেটা থেকে আমার মনে হয় অনেকটা আমরা তাদেরকে, মানে মেয়ে মানেই দুর্বল, এই যে চিন্তাধারাটা এতটাই ডিপ রুটেড আমাদের সোসাইটিতে, সেখান থেকে বেরিয়ে আসতে মানে এতগুলো হাজার হাজার বছরের যে চিন্তা ভাবনাগুলো হয়তো খুব তাড়াতাড়ি এগুলোকে দূরে সরানো কঠিন। সেক্ষেত্রে আরও একটা জিনিস ডক্টর মিত্র জানতে চাইবো যে টেলি মানুষ বলে একটা মানে টেলি মানুষ, যেটা ফোন কলের মাধ্যমে আমরা যে খুবই কষ্টে রয়েছে, সে একটা ফোন কলের মাধ্যমে কিছু না কিছু সহযোগিতা পেতে পারে, সেই ব্যাপারটা যদি আপনি আমাদের একটু দর্শক বন্ধুদের বুঝিয়ে বলেন। হ্যাঁ, মানে দেখুন, অনলাইন তো এখন একটা প্রোটোকল অফ ট্রিটমেন্ট বলুন, সব কিছুতেই অনলাইন এসে গেছে। সুতরাং তেমনি এইরকম পরিস্থিতিতে যেই মানুষটা সুইসাইড করবে বলছে, ইউজুয়ালি সে লোনলি থাকে, অর্থাৎ একা থাকে, তার সেই সময়টায় কেউ নেই। এবং আমরা যে একটু আগেই আপনারা ডিসকাস করছিলেন যে ওই সময়টায় কি করা যেতে পারে, এই সময়টায় যেই লোকটা ধরুন হঠাৎ করে একা আছে ঘরের মধ্যে এবং আশেপাশে কেউ নেই এবং ডিসাইড করছে যে না, আমার এটা ছাড়া কোনো উপায় নেই, তার কাছে একমাত্র ভেন্টিলেট করার উপায় হচ্ছে একটা প্ল্যাটফর্ম দরকার। সেখানে টেলিফোনটা তুলুন, সুইসাইড যে হেল্পলাইনগুলো আছে সেখানে ফোন করুন। উল্টো থেকে ইউজুয়ালি মেন্টাল হেলথ একজন ওয়ার্কার থাকেন ইন দ্য ফর্ম অফ সাইকোলজিস্ট অর সাইকিয়াট্রিস্ট, এমনি কমিউনিটি নার্স, প্র্যাকটিশনার এরকম থাকে, এবং তারা কিন্তু সেই সময়টাকে উতরে দিতে পারে। একটু আগে যে ডিসকাশনটা হলো যে ওই সময়টা ভেরি ইম্পর্টেন্ট, ওই সময় যদি 5টা মিনিটও কথা বলা যায় কারুর সঙ্গে, সেইখানটায় কিন্তু হেল্প হবে এবং ইমিডিয়েট যে গ্র্যাটিফিকেশনের ইচ্ছাটা আসছে যে আমাকে এখন মরতেই হবে, উল্টো দিকে শুনতে পারা, তাকে কিছু বলতে হবে না, শুধু যদি শোনে, এই মানুষটার মনে একটা ভরসা আসে। এখানে আমি হয়তো আরও কয়েকটা কথা একটু বলে দেওয়াটা প্রয়োজনীয়। ধরুন একটা সিচুয়েশান, এই সিচুয়েশানটা এই জন্য ডিসকাস করছি কারণ বেশ কিছু লোকের এটা হয়, হঠাৎ করে ঘরে ঢুকে দেখছে যে কেউ একজন ঝুলে আছে, এই যে ইমিডিয়েটলি আমি তাহলে কি করব, এগুলো কিন্তু সাধারণ মানুষের জেনে রাখা দরকার। দেখলেন ঘরে ঢুকে কেউ একটা ঝুলছে, সঙ্গে সঙ্গে আপনি আর কিছু টাইম ওয়েস্ট করবেন না, গিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে বডিটাকে তুলে দিন, তারপরে চেঁচান। অর্থাৎ সেই মানুষটা যদি জীবিত থাকে তার কিন্তু বাঁচানোর একটা উপায় থাকবে, অর্থাৎ পা দুটোকে এরকমভাবে জড়িয়ে ধরলেন, বডিটাকে তুলে দিলেন যাতে গলার ওপর থেকে চাপটা কমে গেল, 1 নম্বর। তাকে তারপরে লোকজন ডেকে নাবান এবং কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, অর্থাৎ বুকের ওপরে থাম্প করুন, সেটার একখানা আপনারা নানা জায়গায় দেখতে পারবেন ভিডিওতে। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দিন, যে যদি উপায় থাকে সেই মানুষটা কিন্তু বেঁচে যাবে। অনেক সময় পালসও পাওয়া যায় না, শ্বাসটাও শোনা যায় না, কিন্তু সিপিআর করলে সেই মানুষটা হয়তো বেঁচে যেতে পারে। 2 নম্বর, হঠাৎ করে কেউ হাত কেটে ফেলেছে এবং গলগল করে রক্ত বেরোচ্ছে, ভয় পাবেন না, তাকেও বাঁচানো যেতে পারে। হাতটা চেপে ধরুন এবং তাকে হসপিটালে নিয়ে যান। অর্থাৎ ওই সময় হয় কি, মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় এবং বুঝতে পারে না যে আমার এখন কি করা উচিত। হাতটাকে চেপে ধরবেন, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবেন। কোথাও যদি দেখেন কেউ পড়ে আছে, সঙ্গে সঙ্গে ঘরটা একটু সরজমিন তদন্ত করুন যে উনি কি ওষুধ নিয়েছেন না ইনসুলিনের সিরিঞ্জ পড়ে আছে। এইগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এইখানে টাইম ইজ দ্য এসেন্স, অর্থাৎ সময় এর সঙ্গে কথা বলা, তার সঙ্গে কথা বলা, এ কি করছে তা কি করছে এইটার দরকার নেই। একদম সঙ্গে সঙ্গে হসপিটালে, নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যান এবং ওনার ডাক্তারবাবুর সুবিধা হবে যদি আপনি বলতে পারেন ডাক্তারবাবু জানেন তো এই ওষুধের বোতলটা পড়েছিল, কারণ প্রতিষেধকটা সেই মতো দিতে পারবেন। ডাক্তারবাবু ইনসুলিনের সিরিঞ্জ ছিল, সেই মতো ট্রিটমেন্টটা হবে। সুতরাং এই সবগুলো মনে রাখতে হবে। অর্থাৎ গলায় দড়ি দিলে কি করতে হবে,
যদি পেস্টিসাইড যেটা আগে কথা হলো পড়ে আছে সেই বোতলটাকে নিয়ে যান, কারণ সেটা ডাক্তারবাবুকে অ্যালাউ করবে টাইম লস না করে সঙ্গে সঙ্গে মানুষটাকে কিভাবে বাঁচিয়ে দেওয়া যেতে পারে। এই দুটো বেসিক জিনিসের কথা বললাম, আরও তো নানা রকম আছে যেটা হয়তো ডিসকাশনে পরবর্তীকালে আসতে পারে। দর্শক বন্ধু সাথে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আপনি? হ্যালো, হ্যাঁ বলুন, আপনার সমস্যাটা বলুন। হ্যালো হ্যালো বলুন, আমরা শুনছি। হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম যে সুইসাইড আর সেলফ ইমোলেশন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে পলিটিক্যাল কোনো নীতির বিরুদ্ধে গিয়ে অনেক সময় আত্মহত্যা করছে, বার্নিং হয়ে গিয়ে আত্মহত্যা করছে, সেই ব্যাপারটা নিয়ে ওখানে কিন্তু কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকে না, কিন্তু তবুও সেলফ ইমোলেশনটা কেন হয়, এটার পেছনে কি কারণ? ধন্যবাদ। সুইসাইডের ফ্রয়েডের একটা কনসেপ্ট আছে, ফ্রয়েডিয়ান কনসেপ্ট অফ সুইসাইড, অর্থাৎ আমি যদি নিজের ওপরে রেগে যাই তখন আমি সুইসাইড করি এবং সেই সময় আমি হেল্পলেস থাকি, অর্থাৎ আমার এই রাগ দেখানোর কোনো উপায় নেই। ইংরেজিতে যেটাকে বলে when anger is turned on to yourself, আমার ক্রোধ নিজের দিকে ঢুকে যাচ্ছে। এই যে সুইসাইড, পলিটিক্যাল সুইসাইড বলুন, রিলিজিয়াস সুইসাইড বলুন এবং কোনো ঘটনাজনিত সুইসাইড বলুন, এটা কিন্তু ক্রোধের থেকে আসে। ক্রোধটা যদি ব্যক্ত করা যায়, অ্যাঙ্গারটা যদি ভেন্টিলেট করা যায়, তখন তার একটা উপায় থাকে। কিন্তু সে যদি হেল্পলেস হয়ে যায় এবং ভেন্টিলেট করার কোনো উপায় থাকে না, সেই রাগটা তার নিজের উপরে আসে, সে তখন রাগের চোটে, ক্রোধের চোটে ভাবে যে আমার বেঁচে থেকে কী লাভ, আমি আত্মহত্যা করব। সুতরাং হেল্পলেসনেস অ্যান্ড অ্যাঙ্গার টার্নড অন টু ইয়োর সেলফ ইজ সুইসাইড, যেটা এই ভদ্রলোকের যে এক্সাম্পলটা দিলেন, উনি যে কথাটা বলতে চাইছেন, এটা কোর সাইকোপ্যাথোলজি অফ ইমোলিউশন। বেশ, আমরা যখন এটা নিয়ে আলোচনা করছি, সুইসাইড এবং ধরুন সোশ্যাল মিডিয়ার একটা যে প্রভাব, সেটার কিন্তু অনেক ক্ষেত্রে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা জেনে নিয়ে ফিরে আসবো। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। হ্যালো, বলুন, শুনছি। হ্যালো, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটা। হ্যালো, দয়া করে আপনার। ম্যাডাম, আমি একটু বলছিলাম, আমার নাম হচ্ছে অর্পিতা মুখার্জি, আমি দুর্গাপুর থেকে বলছি। আমার ছেলে হচ্ছে সিজোফ্রেনিয়া পেশেন্ট, বাইপোলার ডিসঅর্ডার সিজোফ্রেনিয়া। এই পেশেন্টের ট্রিটমেন্ট চলছে অনেকদিন ধরে। আমার ছোট প্রশ্ন, এই রিসেন্টলি কি করেছিল, ওর থাইরয়েড আছে, সেই জন্য থাইরয়েডের ওষুধগুলি একসঙ্গে খেয়ে নিয়েছিল, ফ্রিজে রাখা ছিল সমস্তগুলো। যাক, সেটা তো ওভারকাম করেছি, ওষুধ ওর সামনে রাখি না, কিন্তু ঘর তো ইয়ে করা যায় না, ঘরে গ্যাস আছে, বটি আছে, সবজি কাটা, সব তো লুকিয়ে লুকিয়ে রাখা হয়। কিন্তু এইরকম পরিস্থিতি ঘটনা ঘটেছে আর কি দু একবার। তো আমি একটু জিজ্ঞেস করছি যে এর জন্য আমি কি রেমিডিয়াল মেজারটা নেব, এইটাই আমার জানাবার আছে। আমি অ্যাজ এ ফাদার আমি এই পেশেন্টের জন্য কি করব, এইটাই আমার প্রশ্ন। আপনি স্বভাবতভাবেই উদ্বিগ্ন। আরেকজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। বলুন, আমরা শুনছি। ডাক্তারবাবুদের শুভ সন্ধ্যা জানিয়ে আমি শ্রীকলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। আমার প্রশ্নটা ডাক্তারবাবুর কাছে, যে বর্তমান সময়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার অন্যতম কারণ কি অত্যাধিক পরিমাণে কেস এবং সোশ্যাল মিডিয়া? একদম সঠিক সময় আপনি ফোনটা করেছেন। অবশ্যই, নিশ্চয়ই আমরা আলোচনা করব। আরও একজন দর্শক বন্ধু, বহু ফোন আসছে আমরা বুঝতে পারছি। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। একাকিত্ব আত্মহত্যার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে, মানে কি প্রভাব আছে? আমি সুশান্ত বেরা, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, মেদিনীপুর টাউন। বেশ, আপনি শুনতে থাকুন। খুব যুক্তিসঙ্গত একটা প্রশ্ন করেছেন। প্রথমেই ডক্টর সরকার আসছে আপনার কাছে। এই যে অনেক সময় আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় একটি ছেলে পোস্ট করলো যে আমি ক্লান্ত, এবং তারপরেই সেই পদক্ষেপগুলো নিচ্ছে। যে ভদ্রলোক প্রশ্নটিও করলেন যে সোশ্যাল মিডিয়ার প্রভাবের সম্বন্ধে আপনি যদি একটুখানি আলো দেন।
একদমই সোশ্যাল মিডিয়ার এখন প্রভাব মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাই, শুধুমাত্র বাচ্চাদের নয়, আমাদের বয়স্ক মানুষ আমরা যারা আছি মানে অ্যাডাল্ট বলুন বা এল্ডারলি যারা আছেন তাদের ক্ষেত্রেও সবাই এখন ফেসবুক, ইনস্টাগ্রাম বা এগুলো করছে। সুতরাং তারা পোস্ট করছেন এবং দেখছেন যে সেখানে রিপ্লাই কি আসছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খুঁটিনাটি তারা দেখতে থাকেন। এবং তার সঙ্গে একটা চলে যে কম্পিটিশন অনেকেরই, বাচ্চাদের মধ্যে বিশেষ করে, যে আমি কটা লাইক পেলাম, কটা কমেন্ট পেলাম, সেইগুলো নিয়েও বাচ্চাদের মধ্যে চলতে থাকে। কোনো পোস্টে বেশি লাইক না পেলে অন্য কেউ পেয়ে গেলে তখন মনটা খারাপ হয়, মনে হয় পরবর্তীকালে আর একটা দিই, সেটাতে হয়তো বেশি পাবো। এই করে করে একটা তো লাইক কমেন্টের গল্প থাকে। 2 নাম্বার হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা নিজেদের মনোভাবটাকেও প্রকাশ করি অনেক সময়। যে ডিপ্রেশনে আছে তাদের কিন্তু ছবিগুলো, পোস্টগুলো আমরা যদি অনেক সময় দেখতে পাবো কিন্তু সে কয়েকদিন ধরেই একটু অন্য ধরনের ছবি দিচ্ছে বা অন্য ধরনের পোস্ট দিচ্ছে, লেখাগুলো অন্যরকম। আমরা যদি সেটাকে খুঁটিয়ে দেখি, তার যদি কাছের লোকজন এটাকে ভালোভাবে দেখে, তাহলে কিন্তু তাদের একটুখানি এগিয়ে যাওয়া উচিত। কারণ অনেক সময় আছে যে তারা বলছে না সাধারণ লোকের কাছে বা বাড়ির লোকের কাছে বা বন্ধুদের কাছে বলছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলছে, তারা চেষ্টা করছে ভেন্টিলেট করার। এই কিউগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো দেখা। আর সোশ্যাল মিডিয়ার বাকি আমি তো বলবো যে কি করে আত্মহত্যা করে বা কিছু সেই রকম ধরনের পোস্টও অনেক সময় পাওয়া যায়, এবং তারা কিন্তু সেগুলোকে অনেক সময় কপি করে। যে একটা আমার খুব মন খারাপ লাগছে, আমার কিছু বোঝাতে চাইছে আমি কাউকে, সে সুইচ অফ করে দিল, ফোন ধরছে না, তার কাছে আমি যেতে পারছি না, সুতরাং আমি একটা পোস্ট দিলাম যে আমি এবার সুইসাইড করছি এবং সেটা লাইভ করছি। সেটা তাকে অনেক সময় দেখানোর জন্য করে। অনেক সময় আছে যে সাধারণ মানুষের কাছে আমি বলতে পারলাম না বা বাড়ির লোকও আমাকে বুঝলো না, এইটা করলে অ্যাটলিস্ট লোকে বুঝতে পারবে যে আমার ভেতরে কতটা কষ্ট ছিল। সোশ্যাল মিডিয়ার কিন্তু অনেক রকমের ইনফ্লুয়েন্স আছে, মানে সবার মধ্যে আছে, তার মধ্যে বাচ্চাদের মধ্যে আরও বেশি। সেইটাকে কিন্তু খুব ভালো করে আমার মনে হয় হ্যান্ডেল করাটা ভীষণ জরুরি। এবং মা বাবা যারা আছেন বা যারা গার্জেন আছেন, তাদের কিন্তু একটুখানি খেয়াল রাখা যে তারা কী ধরনের জিনিসপত্র দেখছে, পোস্ট করছে বা কি কমেন্ট করছে, সেইগুলো কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া বলবো না, মানে এমনি গুগলেও কি সার্চ করছে বা কি ধরনের রিলস দেখছে, কি ধরনের গেমস খেলছে, সেগুলোও কিন্তু মা বাবাদের মধ্যে একটু খেয়াল রাখা উচিত। মানে আমি বলবো যে তাদের সবসময় প্রাইভেসিতে ঢুকে যাওয়ার দরকার নেই, মানে সব কিছুই মনে হচ্ছে যে তাদের কোনো প্রাইভেট লাইফ নেই, বা বাচ্চাদের ক্ষেত্রেও প্রাইভেসিটাও কিন্তু দরকার, সেটা যেরকম আছে, কিন্তু তার সঙ্গে এই জিনিসগুলো কিন্তু দেখা দরকার আছে। আচ্ছা, আর একটা ফোন আছে, খুবই হ্যাঁ গুরুত্বপূর্ণ। বহু মানুষ অপেক্ষা করছেন, আমরা ফোনগুলো একটার পর একটা নিয়ে নিই, ওনাদের সমস্যাগুলো আগে শুনে নিই। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। বিএফ ফার্স্ট ইয়ার পড়ছে, ওর হঠাৎ একটা গ্যাস ভাব হয়, যেমন গ্যাস বলে নিয়ে গেছিলাম, আমাকে হসপিটালে বারবার আমি নিয়ে গেছি, ওরা ভর্তি করছে না, বলছে মানসিক সমস্যা। হ্যাঁ, তো মানসিক সমস্যার ওইটা আমি বলতে পারছি না কি ব্যাপার হচ্ছে না হচ্ছে, কিন্তু ওর মেন সমস্যা ভিতর যখন ওই জিনিসটা হয়ে যায় না, তো ওর কিন্তু সব শ্বাসকষ্টটা বেশি। বেশ, পরের জন কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আচ্ছা বেশ। তার আগের সমস্যাটা, যে পেশেন্ট সিজোফ্রেনিয়া যে বাচ্চাটি ভুগছিল, সেটা নিয়ে ডক্টর মিত্র একটু আলোচনা করে নিই, তারপরে এই সমস্যা আমরা যাব। হ্যাঁ, আমি প্রশ্নটা শুনলাম, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এবং ভদ্রলোক বাবা যিনি বলছিলেন তিনি একদম সঠিক বলছেন যে আমি থাইরক্সিনের বোতল তো লুকোতে পারছি, কিন্তু বাড়িতে বটি আছে, গ্যাস আছে, হেন আছে, তেন আছে, আমি কত কি লুকোবো, কিভাবে রাখবো? এটা সব সময় যে একটা ফুল প্রুফ লাইফ হয় সেটা সম্ভব না, আপনি একদম সঠিক বলেছেন। আমি এখানে একটু বলতে চাইছি যে এখানে না চিকিৎসাটা, ডায়াগনোসিসটা এই যখনই সুইসাইড হয় তখন একটু রিভিজিট করা দরকার। অর্থাৎ আপনি যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন সেই ডাক্তারবাবুর কাছে আবার ফিরে যাওয়া উচিত, কারণ এই নানা রকম ওষুধ এখন বেরিয়েছে, যদি একটা ওষুধে কাজ না করে 2 নম্বর ওষুধ, অনেক সময় 2 রকমের ওষুধ মিশিয়ে দেওয়া হয় যাতে কাজ করে। এবং যদি বলেন যে স্কিজোফ্রেনিয়াও আছে এবং মুড ডিসঅর্ডারও আছে, দুটো একসঙ্গে আছে, তার একরকম চিকিৎসা। সুতরাং এই জায়গায় চিকিৎসা, এক হচ্ছে ডায়াগনোসিসটা আমরা রিভিজিট করা দরকার, এবং 2 নম্বর হচ্ছে যে চিকিৎসার যে পদ্ধতিটা চলছে সেটাকে যদি উনি কিছু চেঞ্জ করেন যাতে এই রকম অ্যাকিউট স্টেজটা চলে যায়। সুতরাং এখানে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেফটি নেটের জন্য আপনি যেটা করছেন, লুকিয়ে রাখছেন, দ্যাট ইজ ট্রু। চোখে চোখে রাখতে হবে, একা রাখা যাবে না,
এবং ইউজুয়ালি সুইসাইডাল ফেজ কিংবা নতুন যে ওষুধ কাজ, যদি ডাক্তারবাবু ওষুধ চেঞ্জ করে থাকেন জানবেন যে সেই ওষুধগুলো 2 থেকে 3 সপ্তাহ লাগবে কার্যকরী হতে। সেই সময়টা সুইসাইড ওয়াচ যেটাকে আমরা বলি সেরকমভাবে রাখা, এবং একান্তই যদি সেটা সম্ভব না হয় তখন তো হসপিটালে ভর্তি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আরও দর্শক বন্ধু রয়েছেন সঙ্গে, একটু শুনে নেব। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। নমস্কার সঞ্চালিকা ম্যাডাম এবং ডাক্তারবাবুরা। বলুন, শুনছি। আমি সল্টলেক থেকে সিদ্ধার্থ গোস্বামী কথা বলছি। আমার মা কিছুদিন আগে মারা গেছেন, বছর খানেক আগে। তারপর থেকে কিন্তু আমি মায়ের কষ্টটা কিছুতেই ভুলতে পারিনি। সবসময় মায়ের আত্মহত্যা করার চেষ্টা করছি এবং ইচ্ছে হচ্ছে। আপনার বয়সটা যদি বলেন। আমি বিয়ে করিনি, আমি আর আমার বোন। তো এই জন্য আমি কি করতে পারি? অনেক কিছু ওষুধ টষুধও আমি খেয়েছি, কিন্তু সেরকম কিছু উপকার হচ্ছে না। টেন্ডেন্সিটা, মা আমাকে খুব বেশি ভালোবাসতেন এবং আমিও খুব বেশি অ্যাটাচ ছিলাম মায়ের সঙ্গে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি কাজ করছেন? মনে হচ্ছে যেন আমার জন্য উনি মারা গেছেন। আপনার প্রফেশনটা যদি আপনি একটু বলেন, কি প্রফেশনে আপনি রয়েছেন, কি কাজ করছেন আপনি, আপনার প্রফেশন? আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। মনে হচ্ছে আমার জন্যই হয়েছে, আমি নিজেকে মেরে ফেলবো। বেশ, তাছাড়া আমি সম্ভবত আমাদের কথা পৌঁছচ্ছে না ওনার কাছে। আপনার প্রফেশনটা যদি বলেন স্যার। আমি সরকারি চাকরি করতাম, এখন সরকারি চাকরি তার যাই না, ছেড়ে দিয়েছি এই ঘটনার পরে। বেশ, আরো একজন, আমার বোন আনম্যারিড, ও কিছু করে না। বেশ, আপনি শুনতে থাকুন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। কি করতে পারি ম্যাডাম? কতটা অসহায় হয়ে এত মানুষের সময় কিছু হতে পারে, তখন বোনটা অনাথ হয়ে যাবে। এটা তো হতে দেওয়া যাবেই না। আপনি যখন আপনার সমস্যার কথা আপনি বুঝতেই পেরেছেন, নিশ্চয়ই সমাধানটাও আমরা আপনাকে খানিকটা সাহায্য করব। ম্যাম, আপনি এই ব্যাপারে কি বলতে চান? একটা তো হচ্ছে যে মা মারা গেছেন এবং মারা গেছে, যে বেঁচে আছে তার মনে হচ্ছে আমি বোধহয় এটা করিনি বলে বোধহয় মা মারা গেছেন, আমি এইটা করলে হয়তো মাকে বাঁচাতে পারতাম। সেই সার্ভাইভাল গ্রিফটা কিন্তু ভীষণ রকমের ওনার মধ্যে রয়েছে এবং এতটাই উনি খারাপ আছেন যে উনি চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। আমি জানি না চাকরিটা উনি কেন ছেড়েছেন, একটা গভর্নমেন্ট চাকরি। তো যাই হোক, সেটা যখন করে ফেলেছেন সে জায়গায় এখন নতুন করে বলার নেই। তবে আমার মনে হয় ওনার কোনো একটা জবের মধ্যে যেতে হবে, কিন্তু তার আগে সবার আগে দরকার ওনাকে এই জায়গা থেকে বেরোনো। মানুষ, আমি জানি না আপনার মা কি করে মারা গেছেন ওটা বলেননি। তো একটা সময়ের পর কিন্তু মা বাবা কারোরই থাকে না, সেটা বুঝতে হবে। এবং মা যে আমাকে ভালোবাসতেন, প্রত্যেকের মা বাবা ভালোবাসেন, কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো এটা হয়েছে যে আপনি মায়ের প্রতি খুব বেশি ডিপেন্ডেন্ট ছিলেন, মাকে ছাড়া বাকি দিকটা আপনি খুব একটা দেখেননি, সেই জন্য আজকে আরও বেশি কষ্ট পাচ্ছেন। সুতরাং বাকি যে জায়গাগুলো আছে সেইগুলো একটু এক্সপ্লোর করা দরকার। আমি জানি না আপনার বন্ধু বান্ধব বা বাকিরা কি আছেন। আপনার বোন আছেন আমি শুনলাম, কিন্তু বোন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিনা, সেও কিছু কাজ করে কিনা সেটা আমরা জানতে পারিনি। এই জায়গায় আপনাদের একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়া, যেহেতু আপনি জব ছেড়েছেন, সেটা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবার আগে আমি বলবো যে এই সার্ভাইভাল গ্রিফ এটা খুবই কমন, অনেকের মধ্যে হয় যে আমি বোধহয় কিছু করলে হয়ে যেত, কিন্তু আপনি ভেবে দেখবেন যে আপনার যে যে জিনিসগুলো করার ছিল আপনি প্রত্যেকটা জিনিসই করেছেন, কিন্তু এখন যেহেতু আপনি ডিপ্রেশনে আছেন, যেহেতু আপনি মানসিক অবসাদে আছেন, সেই জন্য আপনার সব কিছুই মনে হচ্ছে বোধহয় আমি ভুল করেছি। এটাকে বলা হয় একটা ওয়ার্থলেসনেস। ঠিক আছে, ব্রেকের যে টায়ার্ড আছে, ট্রায়াডের মধ্যে একটা হচ্ছে হোপলেসনেস, হেল্পলেসনেস অ্যান্ড ওয়ার্থলেসনেস। হোপলেসনেস হচ্ছে আর জীবনে কিছু হবে না, হেল্পলেসনেস হচ্ছে আমার আর সাহায্য করার মতো কেউ নেই, আমি খুব অসহায়, এবং হচ্ছে ওয়ার্থলেসনেস হচ্ছে আমি অপদার্থ। সেগুলো কিন্তু ওনার মধ্যে রয়েছে। এটা কিন্তু ডিপ্রেশনের একটা ট্রায়াডের মধ্যে একটা তার সিমটম। আমি বলবো আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন, একটু ঠিক করে ট্রিটমেন্ট করান, আপনার অবসাদটা কাটানো দরকার, এবং এই অবসাদটা গেলেই আপনি তখন চোখের সামনে কিন্তু দেখতে পাবেন আপনার অনেক রকমের দিক আছে। কারণ আমাদের মা বাবা কোনোদিনই সারা জীবন থাকে না আমাদের পাশে, তবু তো আমাদেরকে থাকতে হয়। অনেক সময় আছে বাবা মা হয়তো তার বাচ্চাকে, 5 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চাকেও হারিয়ে ফেলে, তারপরেও তাদেরকে থাকতে হয়। কারণ আমাদেরকে থাকতে হয়, আমরা এইভাবেই কিন্তু আমরা পৃথিবীতে বেঁচে থাকি বা টিকে থাকি, যে একটার জন্য আমরা সব কিছু শেষ করে দিতে পারি না। আমাদের জীবনে অনেক কষ্ট আসবে, অনেক ফেলিয়ার আসবে, অনেক ধরনের লস আসবে,
কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে সময়ের সাথে সাথে বেরিয়ে আমরা নিশ্চয়ই যাব। আপনার ক্ষেত্রে আমি বলবো একটু ধৈর্য ধরুন, একটু ভালো করে ট্রিটমেন্ট করান। আমার মনে হয় লিথিয়াম জাতীয় কিছু ওষুধ আপনার হয়তো এই সময় খুব কাজে লাগবে, যেহেতু আপনার ডিপ্রেশন আছে এবং তার সঙ্গে আত্মহত্যার কথা বলছেন। সেই ধরনের ওষুধ খেলে কিন্তু কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে এই আত্মহত্যার প্রবণতা বা মন খারাপের যে জায়গা, সেই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন। আপনাকে দয়া করে বলবো, এবং আপনার বোন যদি আপনি আমাদের কাছে কমিউনিকেট করছেন, আমাদের কাছে সাহায্য চাইছেন, সুতরাং আমি বুঝতে পারছি যে আপনি নিশ্চয়ই এইটা করতে চাইছেন না। এবং আমি আপনার কাছে এটুকু অনুরোধ করব যে আপনার বোনকে আপনি কথাটা বলুন এবং আপনি আবার সেই ডক্টরের কাছে যান, এবং যদি মনে হয় যে না এই ডক্টরের কাছে না আমি অন্য কারোর কাছে দেখাবো, আপনি প্লিজ হেল্পটি নিন, এবং যদি আপনার কাছের বন্ধু বান্ধব থাকে তার সাথে একটু কথা বলুন। কোনো টেক হোম মেসেজ খুব সংক্ষেপে, এত সুন্দর করে ম্যাম বলেছেন, এরপরে হয়তো আমাদের আর বলার কোনো জায়গা থাকে না, কোনো টেক হোম মেসেজ? হ্যাঁ, ডক্টর সরকারের যেটা বললেন একদম সত্যি কথা, এবং ওখানে আমি জাস্ট ছোট করে অ্যাড করব যে এই যে লিথিয়ামের কথাটা বললো, ওটা অ্যান্টি সুইসাইডাল প্রোডাক্টের মধ্যে একমাত্র ওষুধ, কিন্তু মনে রাখবেন যে ডাক্তারের সুপারভিশনে নেবেন, কারণ ওষুধটা কিন্তু একটু রিস্কি ওষুধ, কিন্তু এই সুইসাইডাল থট সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে সাইকোথেরাপি, যেখানে হচ্ছে আমাদের থেরাপিতে এইরকম পরিস্থিতি, হ্যাঁ আপনি ওষুধ ইউজ করেছেন, কিন্তু কাউন্সেলিংয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় শুধু ওষুধ কাজ করে না, তার সঙ্গে লাগে সাইকোথেরাপি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে যদি দুটো জিনিসে একসঙ্গে আপনাকে সুস্থ করে দেবে। অনেক সময় শুধু থেরাপিতে কাজ করে না, তার সঙ্গে লাগে ওষুধ। এখানে একটা পজিটিভ দিক দেখতে হবে যে ওনার একটি বোন আছে, এবং বোনটি আছে বলে আপনি কিন্তু দেখুন হুট করে এই স্টেপটা নিতে পারছেন না। এইগুলোকে আমরা প্রোটেক্টিভ ফ্যাক্টর বলি। সবচেয়ে বড় কথা, ছোটবেলা থেকে রেজিলিয়েন্স ক্রিয়েট করতে হবে। ফেলিওর ইজ অলসো আ পার্ট অফ লাইফ। এইভাবে বাবারা মায়েরা যেন বাচ্চাদেরকে বড় করে। সুতরাং ফেলিওর আমরা হ্যান্ডেল করতে শিখি না বলে পরবর্তীকালে অবসাদে ভুগি এবং আত্মহত্যা হননের পথ নিই। এই জায়গাগুলোকে আমাদের দেখা দরকার। ছোটবেলা থেকে অনেক ফ্রেন্ডস ক্রিয়েট করুন, তাদেরকে সারা জীবন ধরে নার্চার করুন, কথা বলুন। এই যে চুপচাপ মোবাইলের মধ্যে জেনারেশনের পর জেনারেশন কাটিয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট দ্য ওয়ে অফ লাইফ। স্যার, আমরা অনেক গুরুত্বপূর্ণ আজকে আলোচনা শুনলাম, এবং 11ই সেপ্টেম্বর যে অনুষ্ঠানটি হবে সেটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ওপর, সেটা অবশ্যই আপনারা দেখবেন। আর অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন, এবং এটাই বলে শেষ করব যে আমাদের হৃদয় দিয়ে বলতে হবে আমরা তোমার পাশে আছি। একদম। নমস্কার। নমস্কার।